বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢোকার দরকার কি, এমন প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর ঢুকতে দিতে সমস্যা কোথায়, পাল্টা প্রশ্ন করেছেন বিএনপি। এদিকে বিএনপি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই লিফলেট বিতরণের মতো কিছু কর্মসূচি দিয়ে গণমাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে অভিযোগ করেছে আওয়ামী লীগ। আর বিএনপি বলছে যৌক্তিক ইস্যু তাদের অনেক আছে, সরকারকে বিদায় করাই এখন তাদের প্রথম কাজ। বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি এই সমস্ত বক্তব্যে এখন সরগরম রাজনৈতিক অঙ্গন। এসব নিয়ে আজকে আলোচনা করতে চাই সাম্প্রতিক সমীকরণে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি কাজী সাইদ। আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন জনাব মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, সদস্য অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ, এবং রয়েছেন ABM মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আপনাদের দুজনকে সাম্প্রতিক সমীকরণে স্বাগত জানাচ্ছি। জানিয়ে রাখি, আমাদের আজকের বিষয় নির্ধারণ করেছি রাজনীতির নানা বাহাস। আমরা প্রথমেই মোশাররফ ভাই আপনার কাছেই আসতে চাইব। যেই প্রসঙ্গটি আমি শুরুতে বললাম সেই প্রসঙ্গ নিয়ে আপনার কাছে প্রশ্ন। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢুকতে কেন দিতে হবে বা কেন দিবে? পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে সাংবাদিকদের অবাধে ঢুকতে পারছে না বা পারছে কিনা এমন প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের। তার এই বক্তব্যের বিষয়ে আপনি কি বলবেন মোশাররফ ভাই? আসলে একটা যে কোনো গণতান্ত্রিক সরকার যদি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে অথবা দেশ পরিচালনা করে, তখন তার জনগণের প্রতি একটা দায়বদ্ধতা তৈরি হয়। আর যখন কোনো বিষয় নিয়ে জনমতে নানা সংকট দেখা দেয়, নানা আশঙ্কা দেখা দেয়, নানা জিজ্ঞাসা দেখা দেয়, তখন সেইটা জনসাধারণকে অবগত করা কিন্তু একটা সরকারের কিন্তু নৈতিক দায়িত্ব। যেমন বাংলাদেশে কিন্তু তথ্য অধিকার আইন আছে, আপনি জানেন যে এটা স্বীকৃত, এবং সেখানে সরকারের নির্ধারিত কর্মকর্তারা রয়েছেন। তাহলে এবং আমরা দেখি যে শুধু বাংলাদেশ ব্যাংক নয়, আপনি বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলি এখন কিন্তু এই যে অবাধ তথ্য প্রবাহ জানানোর জন্য তারা কিন্তু নিজেরাই ব্যবস্থা গ্রহণ করেছে। যেমন আপনি পুলিশটা একটা সেন্সিটিভ ব্যাপার, আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী, তাদের ওখানে আপনি যাবেন, এখানে মিডিয়া সেল আছে। আপনি র্যাবের ওখানে যাবেন, মিডিয়া সেল আছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী বলেন, সেখানে তাদের মিডিয়া সেল আছে। সুতরাং হয় বাংলাদেশ ব্যাংক কেন আজকে এটা নিষিদ্ধ করেছে? কারণ এটা আমরা মনে করি, বা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো একটি বাংলাদেশের বড় রাজনৈতিক দল মনে করে, যে বাংলাদেশ ব্যাংকে বেশ কিছু অঘটন ঘটেছে। এর আগে আমাদের রিজার্ভ চুরি হয়ে গেছে, কিন্তু সেখানে আজ পর্যন্ত সরকার কোনো সদুত্তর দিতে পারে নাই। বরং আমরা দেখেছি তদন্ত কমিটির রিপোর্ট বারবার শুধু পিছাচ্ছে, যার কারণে আমাদের মনে হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির সাথে সরকারের হয়তো বিশেষ একটি অংশ জড়িত। তাদেরকে বাঁচানোর জন্য সরকার এই প্রক্রিয়াটা অবলম্বন করছে। তারপরে এখন দেখেন যে নানা পত্রিকায়, নানা মিডিয়ায়, এর মধ্যে আমরা ইন্ডিয়ার একটি গণমাধ্যমে দেখেছিলাম যে বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরি হয়ে গেছে। তাহলে সরকারের দায়িত্ব কি, অর্থাৎ বাংলাদেশ কর্তৃপক্ষের দায়িত্ব কি? এটা জনগণকে অবহিত করা। এবং আমাদের সাংবাদিক বন্ধুরা কি করে, যে তারা সত্য তথ্য সংগ্রহ করে সেটা জনগণকে অবহিত করে, জনগণকে জানায়। এটাই তো মূলত সাংবাদিক পেশার মূল লক্ষ্য। কিন্তু সেই জায়গাটাকে আজকে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। সুতরাং আমরা মনে করি যে এখানে বাংলাদেশ ব্যাংক নিয়ে বাংলাদেশের মানুষের অথবা আমরা যারা নাগরিক, আমাদের মধ্যে যে জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসাকে আড়াল করার জন্য সরকার পরিকল্পিতভাবে এই পন্থাগুলি অবলম্বন করেছে। আপনার এর আগে মনে আছে যে বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর থাকে অথবা একজন মুখপাত্র আছে যিনি কথা বলেন, কই তারা তো এই সংকটে কোনো কথা বলছে না। সুতরাং যে কথাটি বাইরে আজকে প্রচলিত হচ্ছে যে আবারও কি তাহলে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা লুট হয়ে গেছে, এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের মাঝে, যার জন্য সাংবাদিক বন্ধুরা কিন্তু এই তথ্যগুলি কালেক্ট করার জন্য আজকে তারা কিন্তু চেষ্টা করছে, অথচ তাদেরকে আজকে সেখানে ঢোকার ক্ষেত্রে আজকে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে, ইম্বার্গো দেওয়া হচ্ছে। সরকার যদি তার স্বচ্ছতা, জবাবদিহিতার মধ্যে না থাকে, সেখানে স্বৈরাচার, একনায়কতন্ত্র এবং একটা ফ্যাসিস্ট মনোভাব জন্ম নেয়। আজকে বাংলাদেশ সেই অবস্থার মধ্যে আজকে কিন্তু চলে যাচ্ছে, যার কারণে আমাদের আশঙ্কা যে এই সকল অপশাসন থেকে বেরিয়ে আসার জন্য আমাদের একটি স্বচ্ছতা, জবাবদিহিতামূলক একটি প্রশাসন দরকার। আজকে সরকার সেই ব্যবস্থা গ্রহণ করবে, এটাই আমরা প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু মাহমুদ ভাই আপনার কাছে আসতে চাই। আপনার কাছে প্রশ্ন, সরকারের লুটপাট আড়াল করতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে এমন অভিযোগ করেছে বিএনপি, এবং যেগুলো মোশাররফ ভাই বললেন, উনি বলেছেন যে সরকার কেন জনগণের কাছে লুকাচ্ছে। বাংলাদেশ ব্যাংকে কি আবারও টাকা লুট হলো, চলে গেল রিজার্ভ, নাকি রিজার্ভের মানে পরিমাণ কমে গেল, এই কারণে এই আপনার আড়াল করার চেষ্টা করা হচ্ছে? মাহমুদ ভাই। মুশাররফ অনেক কথা বলেছে। সর্বপ্রথম যেটা বলি, আসলে তথ্যের যে একটা অধিকার,
এটা কিন্তু সবারই আছে, এবং তথ্য জানানোর জন্য কিন্তু এক ধরনের আমাদের নিয়ম কানুনও আছে। তো সুতরাং তথ্য জানাতে কিন্তু বাধ্য, এবং কেউ যদি তথ্য চায় সেটা দিতেও কিন্তু বাধ্য। একজন সাংবাদিকের কাজই হলো কিন্তু সংবাদ সংগ্রহ করা, এবং সংবাদ সংগ্রহ করে সেটা জনগণকে জানানো। তো এখন বাংলাদেশ ব্যাংকের যে নিষেধাজ্ঞার বিষয়ে যে কথাগুলো বলা হচ্ছে, আবার বাংলাদেশ ব্যাংকের বরাদ দিয়ে আমরা দেখলাম তারা 3 জনকে অ্যাসাইন করেছে বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশ ব্যাংক সম্পর্কে ব্রিফ করার জন্য। এবং বাংলাদেশ ব্যাংকের সম্ভবত খুরশিদ সাহেব, তিনি বলেছেন তাদের 3 জনকে অ্যাসাইন করা হয়েছে, তারা যদি কোনো ধরনের তথ্য জানতে চায় তাদেরকে ফোন দিবে, কিংবা তাদের কাছে গেলে কিন্তু যে কোনো ইনফরমেশন তারা দিবে। তো সুতরাং তথ্যের অবাধ প্রবাহকে বাধাগ্রস্ত করার জন্য কোনো চেষ্টা সরকার করছে না। যদি করতো তাহলে আজকে আমি বলবো যে এই যে তথাকথিত কান নিয়েছে চিলে ওই ধরনের ঘটনার পিছনে যে আমরা দৌড়াদৌড়ি করছি, এটার জন্য আজকে আলাপ জন্য টকশোতে আলাপ হচ্ছে, কিংবা সমস্ত মিডিয়াতে কিন্তু এক ধরনের ক্ষয় ফুটছে এই বিষয়গুলো নিয়ে। তো যদি তথ্যের অবাধ প্রবাহকে যদি বাধাগ্রস্ত করতো, নিশ্চয়ই এখানে বাধা দেওয়া হতো। তো বাংলাদেশ ব্যাংকের যে বিষয়টা হয়েছে, সাময়িকভাবে তারা বলেছিলেন যে মানে বাংলাদেশ ব্যাংকের তথ্য আমি বলবো না, প্রবেশের ক্ষেত্রে কিছুটা বিধিনিষেধ আরোপ করেছে। আসলে সব জায়গায় কিন্তু একটা নিয়ম কানুনের মধ্য দিয়ে কিন্তু যেতে হয়, এমন না যে ওনারা মিডিয়া সেলের মিডিয়া খুলে বসে আছে। এক ধরনের অনুমতি নিয়ে সেখানে প্রবেশ করতে হয়। বাংলাদেশ ব্যাংকে হয়তো বা কড়াকড়ি করেছে কিছু বিষয় নিয়ে। এই আসলে হ্যাক হয়েছিল অতীতে, তো হ্যাকের বিষয়টাও কিন্তু আমি বলবো যে এটা অস্বাভাবিক একটা ঘটনা, পৃথিবীর অনেক দেশে হয়েছে, কিন্তু এটা স্বাভাবিক কোনো বিষয় না। এটা আমাদের মতো দেশের জন্য অবশ্যই একটা অ্যালার্মিং। আমি শুধু আমাদের মতো না, পৃথিবীর প্রত্যেকটা দেশ এইরকম হ্যাক হওয়াটা অবশ্যই একটা অ্যালার্মিং বিষয়। তো বাংলাদেশ সরকার, আমি মনে করি আমাদের সরকার অবশ্যই অনেক বেশি সচেতন রয়েছে এই ব্যাপারে। তো ওই ধরনের কোনো ঘটনা যদি ঘটতো, আমার মনে হয় আমাদের সাংবাদিক সমাজ নিশ্চয়ই জানতো, যারা গণমাধ্যমে কাজ করে তারা যেভাবে সংবাদ সংগ্রহ করে জনগণের মাঝে উপস্থাপন করে, সেই ধরনের সংবাদ যদি থাকতো নিশ্চয়ই তারা প্রেজেন্ট করতো। কিন্তু আপাতত আমার কাছে মনে হয়েছে ওই ধরনের কোনো ঘটনা নেই। আরেকটা জিনিস যেটা বলেছেন, মানে এই যে বাংলাদেশ ব্যাংকের বিষয় নিয়ে যে কাদের ভাই যে প্রশ্নটা করেছেন, প্রত্যেকটা জায়গায় সাংবাদিক আছে, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী সরকারি বাসভবন, সব জায়গায় কিন্তু সাংবাদিকদের প্রবেশ আছে। বাংলাদেশ ব্যাংকে কিছু না কিছু বিধিনিষেধ আরোপ করেছিল, এবং আরোপ করে এমন নয় যে কোন তথ্য দিতে পারবে না কিংবা তথ্য দিব না এই ধরনের কোনো কথা বলেনি। আবার পাশাপাশি এটাও দেখুন, আমাদের গণমাধ্যম কর্মীরা এক ধরনের তাদের সংবাদ বর্জন করেছে, সম্ভবত একটা প্রেস ব্রিফিং ছিল সেটা বর্জন করেছে। এবং এই যে প্রতিবাদের ভাষা জানানোর মতো একটা বিষয়, একটা জায়গায় কিন্তু আমাদের সংবাদ কর্মীরা কিন্তু নিজেদেরকে তুলে ধরেছে। এটাও কিন্তু আমি মনে করি তাদের একটা গণতান্ত্রিক অধিকার, এই প্রতিবাদ জানানোর বিষয়টা। এবং প্রতিবাদ জানানোর পরেও কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংকে বলা হয়েছে তারা 3 জনকে অ্যাসাইন করেছে, এবং সেই 3 জনের কাছে যে কোনো ইনফরমেশন দিতে পারবে। তো সুতরাং বিএনপির আপাতত আসলে কোনো ধরনের কোনো ইস্যু কোথাও নেই। আমি মনে করি দেশটা এক ধরনের নির্বাচনের উৎসবে মেতে উঠেছে, সারা বাংলাদেশে নির্বাচন চলছে, এবং একটা প্রথম ধাপ শেষ হলো, পরশুদিন আমরা সেকেন্ড ধাপে নির্বাচন করতে যাচ্ছি, 30 তারিখ থার্ড ধাপে নির্বাচন হবে। এই বিষয়ে একটু জানতে চাই, এটা আমি আমার জানার মধ্যে জানতে চাচ্ছি আর কি। আমি সেটা হচ্ছে যে এই যে বাংলাদেশ ব্যাংকের বিষয়ে, বাংলাদেশ ব্যাংকের মিডিয়া সেল আছে, গভর্নর আছে, ইভেন অর্থ মন্ত্রণালয়ে অর্থমন্ত্রী আছেন, কিন্তু দেখা গেল যে ওবায়দুল কাদের কেন উত্তর দিচ্ছেন, ওনাকে কেন বলতে হয় যে সাংবাদিকদের ঠোকার বিষয়ে, একটু বলবেন? আমি একটু কথা বলি, উনি পার্টির পক্ষ থেকে, উনি তো পার্টির মুখপাত্র, কোথাও না কোথাও উনি প্রতিদিন ব্রিফ করেন, সাংবাদিকদের মুখোমুখি হন। এটা তো অবশ্যই একটা ভালো দিক। আমাদের জেনারেল সেক্রেটারি সাহেব, যিনি আমাদের পার্টির মুখপাত্র এবং আওয়ামী লীগের সরকারের চেয়ে কি পার্টি ইম্পর্টেন্ট হয়ে গেল এখানে? না, আমি একটু বলি, উনি সাংবাদিকদের মুখোমুখি হন। সাংবাদিকরা প্রাসঙ্গিক হোক আর অপ্রাসঙ্গিক একটা কোয়েশ্চেন করেছিল বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের প্রবেশ অধিকার নিয়ে, তখন তিনি হয়তো এই প্রশ্নটা এই উত্তরটা দিয়েছেন, এবং এই উত্তরটা দিতে তিনি কিন্তু বাধ্য না। তারপর তিনি যেহেতু জিজ্ঞেস করেছেন, উনি বাংলাদেশের একজন নাগরিক, আওয়ামী লীগের মুখপাত্র বলি আর সম্মানিত সাধারণ সম্পাদক হিসেবে। আচ্ছা মাহমুদ ভাই, এটা কি আপনার কাছে মনে হয় না যে এই যে একটা ধোঁয়াশা, একটা গুজব, আমরা গুজব ধরে নিচ্ছি যে গুজব ছড়ালো, এরপরে আরো গুজব ছড়াচ্ছে, সেটা বিরোধী দল হোক বা অন্যরা হোক, যে রিজার্ভের সংখ্যা কমে একেবারে তলানিতে চলে গেছে, এটা কি আপনার কাছে মনে হয় না যে বাংলাদেশ ব্যাংকের উচিত ছিল বিষয়টা ক্লিয়ার করা জনগণের সামনে? আমি বলি, রিজার্ভ কমা বাড়া এটা কিন্তু একটা স্বাভাবিক ঘটনা, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু। আবার বিশেষ করে রিজার্ভের ক্ষেত্রে বলবো যে ডিসেম্বরের মধ্যে এই সমস্ত কিছু একটা আয়ত্তের মধ্যে চলে আসবে বলে আমাদের যে অর্থনীতি যারা বিশেষজ্ঞ আছেন তারা বলেছেন। এর গুজব তো আছেই। যেমন ধরুন, আমরা 7 জানুয়ারি নির্বাচনের আগে দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীর বড় ছেলের নামে এই বারবার বলা হয়েছে তাকে আমেরিকা আটকে রাখা হয়েছে, তিনি কখনো আমেরিকাতে বের হতে পারবেন না, তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এই ধরনের অসংখ্য নিউজ আমরা দেখেছি। বিএনপির কিছু ইউটিউব যোদ্ধা আছে যারা এই সমস্ত প্রোপাগান্ডা ছড়িয়ে দিতে খুবই আমি বলবো যে খুবই কৌশলী ভাবে এই সমস্ত প্রোপাগান্ডা ছড়িয়ে দেয়। পরবর্তীতে যখন মাননীয় প্রধানমন্ত্রীর তো আইসিটি বিষয়ক যে উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় যখন জনসমক্ষে এসে তার মার বার্থডেতে উইশ করলেন, তিনি তার বার্থডেতে জনসমক্ষে আসলেন, তখন কিন্তু তার একটা জবাব দিয়ে দিয়েছেন
কিভাবে তিনি আছেন, এই ধরনের গুজবের সাথে কিন্তু আওয়ামী লীগ খুবই পরিচিত। সবসময় কিন্তু এক ধরনের প্রোপাগান্ডার মাধ্যমে, একটা গুজবের মাধ্যমে আওয়ামী লীগের মানসিক শক্তিটাকে কিছুটা হলেও অপদস্থ করার চেষ্টা করা হয়, আর কিছু। জি, ধন্যবাদ মাহমুদ ভাই। মোশাররফ ভাই, আপনি কি ওনার সাথে একমত? এই যে বক্তব্য তিনি দিলেন, আপনি কি একমত? কোন কোন জায়গায় যদি একমত না হন, কোন কোন জায়গাতে আপনি না আলাদা? না না, একমত না, একমত না। আমি মাহমুদ সালাদের সাথে একমত না এই কারণে যে আপনি দেখবেন যে গুজবটা, যে আশঙ্কাটা অথবা যে গুজবটা বাংলাদেশে হচ্ছে, আপনি যে গুজব শব্দটা ব্যবহার করেছেন, যে ভারতের, আমরা জানি এই সরকারের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হলো ভারত। যারা ওবায়দুল কাদের সাহেব বলে যে ভারত আছে বলেই আমরা আছি, নাইলে ভারত না থাকলে আমরা নাই। তো সেই ভারতের একটা গুরুত্বপূর্ণ পত্রিকা নিউজ করেছে বাংলাদেশ ব্যাংক থেকে আবারও টাকা হ্যাক হয়েছে। সঙ্গে এটা তো বাংলাদেশ ব্যাংকের বা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব জনগণকে এই ব্যাপারে একটা ব্রিফ করা, কিন্তু তারা নিচ্ছুপ। তাইলে আমরা কি বুঝতে পারি? হয়তো কোনো ঘটনা ঘটেছে অথবা কোনো কারণ এখানে আছে, যাই কারণে সরকার কোনো কিছু বলছে না। আমরা দেখবেন যে কোনো ঘটনাকে আড়াল করার জন্য অন্য একটি ঘটনা নিয়ে আছে। এখানে ঘটনা হলো বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে কেন ঢুকতে পারছে না, এই জায়গা থেকে সরকারের তো সুস্পষ্ট ব্যাখ্যা দরকার। সেটা সরকার দিচ্ছে না, যার জন্য একটা ধুমধাল তৈরি হচ্ছে। আরেকটি যে জিনিসটি মিস্টার সাইদ আপনিও বলেছেন, যে আজকে মানুষের মধ্যে কিন্তু নানা আশঙ্কা। যেমন আমরা জানি যে কোনো দেশের যদি 3 মাসের দেশ পরিচালনার যদি অর্থ রিজার্ভে না থাকে, তাহলে সেখানে সংকট তৈরি হয়। আজকে বাংলাদেশে কখনো কেউ বলছে রিজার্ভ 10-এর নিচে নেমে আসছে, কেউ বলছে 7-8। গভর্নমেন্টের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই। অন্যদিকে আপনি দেখবেন আমাদের যে অর্থনীতিবিদ যারা আছে, যে আজকে অর্থনীতির ক্ষেত্রে যে একটি চরম হুঁশিয়ারি আজকে দিয়েছে। আজকে আমাদের রিজার্ভ কমে যাচ্ছে, আজকে আমাদের জিডিপি কমে যাচ্ছে, আজকে আমাদের আমদানি রপ্তানি কমে মোশাররফ যাচ্ছে, ভাই, আজকে আমাদের আমরা আপনার কাছে আবারও আসবো। নানা সংকট তৈরি হচ্ছে। আমাদের একটা বিরতি নেওয়ার সময় হলো, বিরতির পরে আবার আপনার কাছে আসবো। প্রিয় দর্শক, সাম্প্রতিক সমীকরণে বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই। বিজ্ঞাপন বিরতির পর সাম্প্রতিক সমীকরণে আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় রাজনীতির নানা বাহাস। আমরা চলে যাচ্ছি মোশাররফ ভাই আপনার কাছে, আপনার কাছ থেকে জানতে চাই যে কথাগুলো আপনি বলছিলেন সেটি শেষ করবেন বাংলাদেশ ব্যাংক নিয়ে। একই সঙ্গে ক্ষমতাসীনরা আপনাদের প্রতিপক্ষ নয়, শত্রু ভাবে। আপনারা ক্ষমতাসীনদেরকে কি ভাবেন? না, আমরা তো তাদেরকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করি। একটা রাজনীতিতে কোনো শত্রুতার কোনো জায়গা আছে বলে আমার কাছে মনে হয়। কিন্তু আওয়ামী লীগ কিন্তু লক্ষ্য করবেন যে আওয়ামী লীগ কিন্তু বিএনপিকে আজকে কিশোর কুমারের নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য যত প্রক্রিয়া আছে সব প্রক্রিয়াগুলো কিন্তু তারা অবলম্বন করছে। আপনি দেখবেন এই যে নির্বাচনের আগে এখানে মাহমুদ সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছে তারা নির্বাচন বৈতরণী পার হয়ে গেছে, এরকম একটা কথা আওয়ামী লীগরা তারা কিন্তু একটা খুব সত্যির ঢেকুর তোলে। কিন্তু কিভাবে তারা নির্বাচনটা করেছে তারা নিজেরাই স্বীকার করছে যে ভারতের তত্ত্বাবধানে তারা এই নির্বাচনটি করতে সক্ষম হয়েছে। আবার জাতীয় যাদেরকে তারা বিরোধী দল বানিয়েছে, সেই বিরোধী দলের নেতা জাতীয়বাদীর চেয়ারম্যান জিএম কাদির বলেছে যে 3টি দেশ এই আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজকে বিএনপিকে যে আওয়ামী লীগ শত্রু ভাবে এর একটি প্রমাণ যে নির্বাচনের আগে আমরা দেখেছি রাত্র 8টা 9টা 10টা 11টা 12টা পর্যন্ত কোর্ট বসিয়ে বিএনপির প্রায় 21 নেতৃবৃন্দকে তারা কিন্তু সাজা দিয়েছে। আজকেও প্রতিনিয়ত আপনি দেখবেন পত্রিকায় যে নিউজগুলি আসে যে প্রতিনিয়ত আজকে আমাদের লোকজনকে আজকে এখনো জেলের মধ্যে তারা আছে। সুতরাং সামগ্রিকভাবে বিএনকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য যত প্রক্রিয়া আছে সব কিন্তু আওয়ামী লীগ অবলম্বন করছে। আজকে মাহমুদ সালাউদ্দিন বলছে যে মোশাররফ ভাই, জনগণের একটা বিষয় একটু জানতে চাই যে অনেকেই এরকম ধারণা করেন যে আওয়ামী লীগই আসলে বিএনপিকে বাঁচিয়ে রেখেছে, চাইলে যে কোনো সময় বিএনপিকে একদম নিঃশেষ করে দিতে পারতো। এইটা কি সত্য মনে হয়? আপনার কাছে কি মনে হয়? এইটা কি কোনোদিন সম্ভব? আমরা বিএনপির মতো আজকে বাংলাদেশের জনপ্রিয়তা চিন্তা করেন, সাংগঠনিক শক্তি চিন্তা করেন, বাংলাদেশের মানুষের চিন্তা মননে যে বিএনপির যে অস্তিত্ব, এটা কি কখনো মুছে দেওয়া সম্ভব? এখানে মাহমুদ সালাউদ্দিন চৌধুরী আছে। আমরা এরশাদ বিরোধী 9 বছর আন্দোলন করেছিলাম। সেই 9 বছরে এরশাদের অধীনে কোন নির্বাচনে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অংশগ্রহণ করেন নাই। তখন মাহমুদ সালাউদ্দিন চৌধুরীর নেতারা, বাংলাদেশের বিশিষ্ট জনেরা, বোদ্ধারা বলছে বিএনপি শেষ, বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু 1991 সালে যখন অবাধ সুস্থ নিরপেক্ষ একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, বিএনপি কিন্তু সেই দিন এই আওয়ামী লীগ জাতীয় পার্টিকে হারিয়ে কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে। সুতরাং একটা দলকে নিচ্ছিন্ন করে দেওয়া কোনোভাবেই সম্ভব না, কারণ মানুষের একটা আইডিওলজিকে, একটা আদর্শকে মানুষ ধারণ করে। বাংলাদেশের মানুষকে বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী না বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী? বাংলাদেশের মানুষ কি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে চায় না অন্য একটি দেশের পররাষ্ট্র
নতজানু নীতির কারণে তাদেরকে তোষামত করে ক্ষমতায় থাকতে চায়। এগুলি আমাদের জীবনের একটি ভাইটাল প্রশ্ন। এই প্রশ্নগুলির সমাধান যতক্ষণ না হবে ততক্ষণ বিএনপি কে কোনোভাবে নিশ্চিহ্ন করা যাবে না। এখন আগামী 21 তারিখ মানে দ্বিতীয় পর্বে আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল, তাদের লোকজন ভোট দিতে জানে না। তারা জানে যে এই নির্বাচনের প্রার্থী নির্দিষ্ট, কে বিজয়ী হবে নির্দিষ্ট, কিভাবে ভোট হবে নির্দিষ্ট। মানুষের মাঝে যে একটি অনাস্থা, এইটা আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল অনুধাবন করতে বর্তমানে ব্যর্থ হয়েছে, যার কারণে তারা আমরা কি এটা বলতে পারি মোশাররফ ভাই, আমরা কি বলতে পারি যে বিএনপি ষড়যন্ত্র করে সফল হয়েছে, এটা বলতে পারি? কেন, আমরা ষড়যন্ত্র কোথায় আপনি দেখলেন? ষড়যন্ত্র তো কোনো জায়গা নাই। বরং আমরা তো নিরস্ত্র। আজকে আমাদের কাছে প্রশাসন নাই, আমাদের কাছে অর্থ নাই, আমাদের কাছে আইন শৃঙ্খলা একটা বাহিনী নাই। শুধু আমরা জনগণকে আহ্বান করাচ্ছি যে এই নির্বাচনের মাধ্যমে আপনাদের রায়ের প্রতিফলন হবে না, নির্বাচন বর্জন করুন। আজকে জনগণ বর্জন করছে। এর চেয়ে একটি রাজনৈতিক দলের সাংগঠনিক শক্তির জনপ্রিয়তার মাপকাঠি কি হতে পারে? বরং আমি মনে করি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তাদের আহ্বানে এই উপজেলার মতো নির্বাচনে, যে স্থানীয় সরকার নির্বাচন মানে বাংলাদেশের উৎসব। আপনি অতীতের নির্বাচনগুলির যদি ভোটের কাস্টিং দেখেন প্রায় 80% উপরে, সেখানে আওয়ামী লীগ বলছে 36%, কিন্তু প্রকৃত পক্ষে আপনার 10, 12 বা 15-এর উপরে কোথাও ভোট কাস্টিং হচ্ছে না। এই এখন আপনি দেখেন মোশাররফ ভাই, বিএনপি যারা বিরোধী এদের একটা গ্রুপ এরকম বলে যে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণকে স্বপ্ন দেখাতে পেরেছে। 2008 সালের পরে তারা ডিজিটাল বাংলাদেশ করবে স্বপ্ন দেখিয়েছে, স্বপ্ন বাস্তবায়ন করেছে, কিন্তু বিএনপি জনগণকে কোনো স্বপ্ন দেখাতে পারছে না, যার জন্য জনগণ বিএনপির কথায় রাস্তায় নামছে না। এটা আপনার কাছে কি মনে হয়? এই যে ডিজিটাল বাংলাদেশ করবে, এটা কি আওয়ামী লীগের কোনো আবিষ্কার? এগুলো হলে আরেকটা আওয়ামী লীগের আরেকটা অপপ্রচার। আজকে সারা পৃথিবী ডিজিটাল হয়ে গেছে, আজকে ইন্টারনেটের যুগ, ডিজিটালের যুগ। আমরা তো গ্লোবাল ভিলেজে বাস করি, তার একটি প্রভাব তো যে কোনো জায়গায় পড়বে। আপনি উগান্ডা যান, সেখানে কি ডিজিটাল নাই? সেখানে কি ইন্টারনেটের ব্যবহার নাই? আপনি কেনিয়া যান, সেখানে কি নাই? অর্থাৎ এই যে একটি গ্লোবাল ইম্প্যাক্টের একটা প্রভাব আপনার বাংলাদেশে এসে পড়েছে। আওয়ামী লীগ কি এটা আবিষ্কার করেছে? যে আওয়ামী লীগ আবিষ্কার করেছে ডিজিটাল বাংলাদেশের জন্য তাদেরকে আপনি নোবেল পুরস্কার দেন? সেই অবস্থা তো না। বরং এইটা আপনি আমাকে বলবেন, মোশাররফ ভাই একটি প্রশ্ন, আপনি আমাকে বলতে পারবেন যে 2008-এ কি আপনি কখনো ভেবেছেন যে এরকম বাসায় বসে বা কোথাও বসে আপনি ডিজিটাল সুবিধা নিয়ে তারপরে আপনি টকশো করতে পারবেন? এটা আপনি কখনো ভেবেছেন? সত্য বলবেন যে এটা ভেবেছেন কিনা? না, আমি বলি, আমি বাস্তববাদী লোক। আপনি এই যে এখন এই যে ডিজিটালের যে সম্প্রসারণ, এটা কি আগে আপনার ছিল? 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতা ছিল, তখন কি পেরেছে ডিজিটাল বাংলাদেশ করতে? তখন কি ডিজিটাল যুগ ছিল? ডলে যাচ্ছে। সুতরাং আপনাকে এই যে ডিমান্ডটা আপনাকে মনে এই যে আমরা এখন ব্যবহার করি, আপনার সাথে এই হোয়াটসঅ্যাপে ব্যবহার করছি, এটা কবে আবিষ্কার হয়েছে আপনি বলেন? এই যে আমরা ইমো ব্যবহার করছি, আমরা ইন্টারনেট ব্যবহার, এটা কতদিন পর্যন্ত আমরা ব্যবহার। সুতরাং যুগের একটা ডিমান্ড, এটাকে কিন্তু আপনাকে স্বীকার করতে হবে। এর অর্থ এই নয় যে আওয়ামী লীগ যে আবিষ্কার করেছে যার জন্য আওয়ামী লীগের একটা পুরস্কার দেন। বরং আপনি বলছেন বিএনপি কি মানুষকে স্বপ্ন দেখিতে পেরেছে? অবশ্যই দেখিয়েছে। আজকে বাংলাদেশ যেই স্তম্ভগুলোর উপর দাঁড়িয়ে আসছে তার মূল কৃতিত্ব বিএনপির। স্বাধীনতার পর আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল, দুর্ভিক্ষে মানুষ মারা গেছে 1.5 লক্ষ 1974 সালে। ওই আওয়ামী লীগের খাদ্য স্বাধীনতা অর্জন করতে পারেনি। অথচ আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান খাল খনন করে সবুজ বিপ্লবের মাধ্যমে মাত্র 1 বছরের মধ্যে 1976 সালে খাদ্যের সংশোধন অর্জন করে শ্রীলঙ্কায় 1 লক্ষ টন খাদ্য উৎপাদন করেছে। আজকে যে আপনি যে বৈদেশিক মুদ্রার আমরা রিজার্ভ বলি, এটা কার অবদান? বিএনপি স্বপ্ন দেখিয়েছিল, বিএনপি গার্মেন্টস বাংলাদেশে চালু করেছিলেন জিয়াউর রহমান আমাদের নেতা। আজকে এই যে বাংলাদেশের যে ভ্যাট প্রথা, যে আপনি যে অর্থনীতির ভিত তৈরি করেছেন, 7 লক্ষ কোটি টাকার বাজেটের 3.5 লক্ষ কোটি টাকা ভ্যাট থেকে আসে, এই স্বপ্ন কে দেখিয়েছে? বিএনপি। সুতরাং বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে বাংলাদেশের আজকের যে ভিত্তির উপর দাঁড়িয়ে আছে তার মূল স্বপ্নটা দেখিয়েছে বিএনপি। আবারও আপনার কাছে আসবো, আবারও আসবো। আমরা একটু মাহমুদ ভাইয়ের কথা শুনি, তারপরে শেষ অংশে আবার আপনার কাছে আসবো। মাহমুদ ভাই অনেকগুলো কথা বলেছেন মোশাররফ ভাই, সেটার উত্তর আপনি দিবেন। আমি জানতে চাই যে আপনারা বিএনপিকে প্রতিপক্ষ নয় শত্রু এরকম ভাবছেন কেন? প্রতিপক্ষ কি করে শত্রুতে পরিণত হলো? বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটা দল এই ধরনের ধারণা লালন কিভাবে করে? আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা নিজেরা যদি শত্রুই মনে করেন তাহলে তাদেরকে আপনারা বারবার নির্বাচনে এসে ভুল করছে বলছেন, আপনারা এত উদ্বিগ্ন কেন বিএনপিকে নিয়ে? বিএনপি নিশ্চিহ্ন করার যে বিষয়টা বলেছেন, শত্রুর যে বিষয়টা বলেছেন, আমরা তো আসলে বিএনপিকে প্রতিপক্ষই ভাবতে চেয়েছিলাম, কিন্তু বিএনপি আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করেছেন তারা আসলে কিন্তু প্রতিপক্ষ না, এক ধরনের শত্রুতামি কাজ করছে। এটা যদি বলি, আপনি দেখেন 2004 সনে একটা দলকে নিশ্চিহ্ন করার জন্য যে গ্রেনেড হামলাটা করেছে, সেটা পৃথিবীর ইতিহাসে খুব বিরল একটা ঘটনা। প্রকাশ্যে দিবালোকে
একজন নেত্রীকে লক্ষ্য করে, বিশেষ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে লক্ষ্য করে যেই গ্রেনেড নিক্ষেপ করেছিলেন, সেদিন দেখে আমাদের 24 জন মানুষ প্রাণ হারিয়েছে। শুধু এখানে থেমে থাকেন, এই দলকে নিশ্চিহ্ন করে শেষ করে দেওয়ার জন্য আপনি দেখেন সমস্ত বাংলাদেশে একটা গ্রেনেডের উৎসব বিএনপি করেছিল। আমরা দেখেছি সুরঞ্জিত বাবুর যে মিটিং হয়েছে সুনামগঞ্জ, সেখানে কিন্তু গ্রেনেড হামলা করা হয়েছে। সিলেটের জেবুন্নেসা, ওনারও ওখানে কিন্তু বাড়িতে কিন্তু গ্রেনেড হামলা হয়েছে। নাটোরের মমতাজ সাহেব এবং খুলনার মঞ্জুরুল ইমাম, যদি বলি গাজীপুরের আসানুল্লাহ মাস্টার সাহেব, অসংখ্য আমরা উদাহরণ দেব। প্রায় 26,000 নেতাকর্মীকে আমাদের হত্যা করেছেন তারা। শুধুমাত্র যদি আমরা আমাদেরকে বন্ধু ভাবতো, আমাদেরকে রাজনৈতিক প্রতিপক্ষ ভাবতো, নিশ্চয়ই কাজগুলো করতাম। আপনি আরো দেখেন, যদি বলি 75 যে 15ই আগস্টে যে ঘটনা ঘটিয়েছে, আপনি এখন প্রশ্ন করতে পারেন তখন তো বিএনপি ছিল না, কিন্তু বিএনপির যিনি পরবর্তীতে প্রতিষ্ঠাতা হয়েছিলেন কোনো না কোনো ভাবে উনি সম্পৃক্ত ছিলেন। কেমনি ছিলেন? যারা বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত তাদের প্রত্যেকটা ইন্টারভিউতে বলেছেন তাদেরকে কে এই দিয়েছেন, তারা স্পষ্টভাবে নামটা বলেছেন। সেখানে কিন্তু বিএনপির নেতার নামই উঠে এসেছেন, যিনি বিএনপির প্রতিষ্ঠাতা তিনি। তো এইভাবে কিন্তু আওয়ামী লীগকে সবসময় টার্গেট করা হয়েছে। আমি যদি বলি লড়াই সংগ্রাম আন্দোলনের মধ্যে একটা দল গড়ে উঠেছে এদেশের মাটি এবং মানুষের সাথে, এই দলের সম্পৃক্ততা অনেক গভীরে, এবং দলের মানুষের সাথে যে একটা দলের সম্পৃক্ততা, সেই ফলশ্রুতিতে আমরা দেখলাম 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে পৃথিবীর ইতিহাসে নতুন একটি দেশের নাম বাংলাদেশ। সুতরাং এই বাংলাদেশের সাথে কিন্তু আওয়ামী লীগ জড়িত। প্রত্যেকটা জায়গায় আপনি দেখেন সেই 75-এর পরে কিভাবে আমাদের ভোটাধিকারকে হরণ করা হয়েছে, সংবিধান লঙ্ঘন করা হয়েছে, ইতিহাস বিকৃত করা হয়েছে। যদি বলি মানে এখানে কোনো শেষ নেই সমস্ত ঘটনার। সবচেয়ে ভয়ঙ্কর হলো মুক্তিযোদ্ধাদেরকে খুন করা হয়েছে প্রতি মধ্যরাতে বাংলাদেশের বিভিন্ন কারাগারে কারফিউ দিয়ে এখানে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করা হচ্ছে, যেন মুক্তিযুদ্ধের সর্বশেষ চিহ্ন যেন না থাকে বাংলাদেশে। এইভাবে কিন্তু এক ধরনের দেশ চালানোর চেষ্টা করা হয়েছে। আপনি দেখেন বিএনপি কত বড় বড় সমাবেশ করেছে। বিএনপি বলুক তো কোন জায়গায় বিএনপির আজকে গ্রেনেড হামলা হয়েছে? বেগম জিয়াকে কোথাও কোনো জায়গায় একটি গ্রেনেডের মুখোমুখি হতে হয়েছে? বিএনপির কোন নেতাকে হতে হয়েছে? কিন্তু আমরা তো একদম কালের সাক্ষী হই। অন্তত এমন না যে 100-150 বছর আগের ঘটনা। ঠিক সাম্প্রতিক কালে 2004 সনের 21শে অগাস্ট, তখন আমরা কিন্তু ছাত্র রাজনীতির সাথে জড়িত। তখন আমরা দেখেছি একটা দল কত অসহায় করার চেষ্টা করা হয়েছে, এবং বঙ্গবন্ধু কন্যা দেশে আসার পর তাকে 19 বার হত্যার চেষ্টা করা হয়েছে। প্রত্যেকটা জায়গা থেকে তিনি সবসময় একটা কথা বলেন যে আমাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, শুধুমাত্র আমার উপর কিছু অর্পিত দায়িত্ব আছে, সেগুলো আমি পালন করার জন্য। এইভাবে কিন্তু দেশটা তিনি চালাচ্ছেন। আর ডিজিটাল বাংলাদেশের যে বিষয়টা বলি, ডিজিটাল বাংলাদেশ অবশ্যই নতুন কোনো শব্দ নয়, কিন্তু ওই যে বললাম না, আওয়ামী লীগে কিন্তু পেরেছে বাংলাদেশের মানুষের মধ্যে এই জায়গাটাকে দখল করে নিতে, কারণ তাদের কর্মকাণ্ডের মাধ্যমে মানুষকে বুঝিয়েছে আমরাই পারবো। কারণ সাবমেরিন ক্যাবেলের কথা আমরা সকলেই জানি, বিএনপির আমলে কিন্তু অফার দেওয়া হয়েছিল। বেগম জিয়া সেদিন সেটাকে অবজ্ঞা করেছিলেন, তিনি বলেছেন এটা তাদের দরকার নেই। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা আসার পর 96-এ কিন্তু সর্বপ্রথম বাংলাদেশের সমুদ্রের তলদেশে যে ক্যাবেল যাওয়ার যে বিষয়টা, সেটা কিন্তু পারমিট করেছেন। এবং এরপরে দেখেন আমরা দেখলাম আগে মোবাইলের চার্জের বিষয়ে যদি বলি কিরকম ছিল, একজন যে তাদের মোর্শেদ খান সাহেব, চট্টগ্রামের সন্তান, তিনি একচ্ছত্র ব্যবসা করতেন এবং 60 টাকা করে রেট ছিল শুধু কথা বলার। আজকে মোবাইলটি কোথায় নিয়ে গেছে? পার্শ্ববর্তী দেশের চেয়ে কিন্তু আমরা অনেক সহজে ইন্টারনেট ইউজ করতে পারি, এবং আমাদের যে মোবাইলের যে SMS থেকে শুরু করে মোবাইলের যে কস্টিং অনেক কম। আর পৃথিবী এগিয়ে গেছে, ঠিক আছে, পাল্লা দিয়ে, কিন্তু বাংলাদেশ কোথাও থেমে নেই। আজকে আমি একটি কথা একটু মাঝখানে বলি, আপনি তো বলছেন মাঝখানে একটু কথা বলি। আসলে এমন যদি হতো যে আপনারা 2008-এর পরে ক্ষমতায় আসলেন, তারপর আবার বিএনপি আসলো, আবার আপনারা আসলেন, তাহলে একটা তুলনা করা যেত। আপনারা তো একটানা প্রায় অনেক সময় ধরে আপনারা ক্ষমতায় আছে, আসলে তুলনা কিভাবে হবে বিএনপির সাথে বলেন? সেই কবে বিএনপি ক্ষমতায় ছিল সেটা তো মানুষ ভুলে গেছে। না, ভুলে যায়নি, 2001 থেকে 2006 সন পর্যন্ত ছিল। আমরা যারা আপনারা মনে করিয়ে দিচ্ছেন বারবার আপনাদের বিভিন্ন দুর্বলতা, সেই দুর্বলতাগুলো ঢাকার জন্য আপনারা বিএনপি ব্যবহার করছেন বারবার, বিএনপির বোর্ডগুলো বলছেন, ইয়েগুলো বলছেন। এটা কি সত্য? না, আমি বলি আমাদের কোনো দুর্বলতা কেন থাকবে? যেমন আজকে আমি চট্টগ্রামে বলি, চট্টগ্রামে এখন কিন্তু ওপেন করা হয়নি এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আগে চট্টগ্রাম, বিশেষ করে আমরা যেখানে থাকি, যে অঞ্চলে থাকি, সেইখান থেকে এয়ারপোর্ট যেতে লাগতো 2 থেকে 2.5 ঘন্টা। আজকে আমরা সর্বোচ্চ 25 মিনিটে কিন্তু এয়ারপোর্ট পৌঁছে গেছি। এলিভেটেড এক্সপ্রেস পরীক্ষামূলকভাবে চালানো শুরু হয়েছে, এখন আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়নি। এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নামে এক ধরনের এই যে মানুষকে বিস্ময়কর যোগাযোগের যে বিপ্লব, এটা কিন্তু আওয়ামী লীগ দেখিয়ে দিয়েছে। শুধু এটাই দেখেন, পদ্মা সেতুর যে বিষয়টা, পদ্মা সেতু স্বয়ং বিএনপি নেত্রী বলেছেন আওয়ামী লীগকে দিয়ে পদ্মা সেতু হবে না, তিনি যদি ক্ষমতায় আসেন 2টা পদ্মা সেতু করবেন। কিন্তু বাংলাদেশের মানুষকে তিনি কথা দিয়েছেন এবং তিনি রেখেছেন, তিনি দেখিয়ে দিয়েছেন, দেখুন আমরা পদ্মা সেতু করেছি। আর আমি প্রশ্ন করতে চাই, আজকে পদ্মা সেতুর উপর দিয়ে শুধু আওয়ামী লীগের মানুষ কাটায়, কিংবা যারা নৌকায় ভোট দিয়েছেন তারা? আমি বলবো দল মত নির্বিশেষে প্রতিটা মানুষ, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সেই সুযোগ সুবিধা ভোগ করছে। এই যে একটা বিস্ময়কর বিপ্লব যোগাযোগের, এটা কিন্তু শেখ হাসিনার নামটা অবিস্মরণীয় হয়ে থাকবে।
মানুষের একদিন যদি বলি গবেষণা করে কোনো গবেষক এবং উজ্জ্বল হয়ে থাকবে একজন শেখ হাসিনার নাম, যিনি যোগাযোগের ক্ষেত্রে একটা নয়া দিগন্ত উন্মোচন করেছেন। আপনি দেখেন আগে আমরা ম্যাট্রিকের রেজাল্ট হওয়ার পরে অপেক্ষা করতে হতো কখন মার্কশিট আসবে, কখন আমরা কলেজে অ্যাপ্লাই করব। এখন সাথে সাথে রেজাল্ট হয়ে গেছে, আপনার মার্কশিট আপনি শেষ করতে হবে, শেষ করতে হবে। এই যে একটা চারিদিক দিয়ে যে স্মার্টের যে একটা আরো দেখেন আজকে আমি বলি যে আমাদের নতুন ঢাকা শহরে বাস নামানোর ক্ষেত্রে এক ধরনের করা হচ্ছে, সিদ্ধান্ত হয়েছে অচিরে কিন্তু আমরা ঢাকা শহরে খুবই চমৎকার কিছু বাস সার্ভিস দেখবো। পাশাপাশি আপনি দেখেন মাহমুদ ভাই, ঢাকা বাস সার্ভিস এখানে আপনার কাছে আসবো, আপনার কাছে এখানে আসবো, একটু বিজ্ঞাপন বিরতি থেকে ঘুরে আসি। প্রিয় দর্শক, সাম্প্রতিক সমীকরণে বিজ্ঞাপন বিরতিতে যাব। জানিয়ে রাখি আজকের বিষয় রাজনীতির নানা বাহাস। সঙ্গেই থাকুন, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে। বিজ্ঞাপন বিরতি থেকে ফিরে এসে আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় রাজনীতির নানা বাহাস। যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন তাদের সঙ্গে জানাতে চাই যে আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন জনাব মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, সদস্য অর্থ পরিকল্পনা বিষয়ক উপকমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ, এবং রয়েছেন ABM মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP। মোশাররফ ভাই, অনেকগুলো কথা মাহমুদ ভাই বলেছেন, এটার খুব সংক্ষেপে উত্তর দেবেন কারণ আমাদের হাতে সময় খুবই কম। আমরা খুব সংক্ষেপে উত্তর দুজনের কাছে চাইবো। আমি একটি প্রশ্ন একটু যোগ করে রাখতে চাই। আপনারা অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রতি জনগণের অনাস্থা সৃষ্টি হয়েছে, কিন্তু একই অভিযোগ ক্ষমতাসীনরা আপনাদের বিরুদ্ধে করছে। আপনাদের জনসমর্থন নেই, তাই আপনাদের আন্দোলন সফল হচ্ছে না, আপনারা রাস্তায় লোকজনকে নামাতে পারছেন না, আপনারা কোনো কিছুই থামাতে পারছেন না, আপনারা স্বপ্ন দেখাতে পারছেন না, আপনারা ব্যর্থ দল। বিরোধী দল যদি বলি তাহলে ব্যর্থ বিরোধী দল। কি বলবেন? না, আপনি একটি জিনিস লক্ষ্য করবেন যে বিএনপি কোথায় ব্যর্থ হচ্ছে। বরং এই সরকার আজকে একটা মানে বাংলাদেশের যে ভয়, হ্যাঁ আওয়ামী লীগ সফল এক জায়গায় যে একটা ভয়ের সংস্কৃতি চালু করেছে। আজকে মানুষ ভয়ে মুখ খুলতে পারছে না, আজকে ভয়ে মানুষ এই সরকারের বিরুদ্ধে যেতে সাহস পাচ্ছে না। কারণ এই সরকার ক্ষমতায় এসেছে, মাহমুদ সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছে যে স্বাধীনতার পর 1972 সাল থেকে 1975 সাল পর্যন্ত তৎকালীন তো বিএনপি ছিল না, জাসদ সহ প্রগতিশীল মুক্তিযোদ্ধাদের প্রায় 22,000 লোককে তারা হত্যা করেছে। উনি বলেছে কিছু করে নাই। এই আওয়ামী লীগ সেদিন এই গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করেছিল। সুতরাং এই আওয়ামী লীগ তো মানুষের মধ্যে এমন একটা ভীতিকর অবস্থা তৈরি করে, আওয়ামী লীগ মানেই আতঙ্ক, আওয়ামী লীগ মানেই মানুষকে শেষ করে দাও। আজকে আমাদের নেতা ইলিয়াস আলী কোথায়? ওনারা কি জবাব দিতে পারবে? আজকে কুমিল্লার MP হিরো কোথায়? পারভেজ কোথায়? আজকে ঢাকা শহরের কমিশনার চৌধুরী আলম কোথায়? এদেরকে কারা গুম করেছে? অর্থাৎ আওয়ামী লীগ প্রশাসন তন্ত্রকে, যার কারণে আজকে দেখবেন আওয়ামী লীগ এই প্রশাসনকে ব্যবহার করে আজকে বাংলাদেশের উপরে কলঙ্ক এঁকে দিয়েছে, যার জন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সবচেয়ে সফল বাহিনী র্যাব, তাদের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে। সুতরাং আজকে সামগ্রিক ক্ষেত্রে আপনি দেখেন, উনি বলেছে ইন্টারনেট বিশ্বে 156টা দেশ ইন্টারনেট ব্যবহার করে, আমাদের ইন্টারনেটের স্পিডের অবস্থা 141। মানে আমরা কোথায় আছি? সুতরাং ওনারা যে বাহাবাদা দিচ্ছে, আজকে আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে, এই 15 বছর যদি বাংলাদেশে স্পিড 1-2 এর মধ্যে নিয়ে আসতে পারতো, তাইলে আমরা বুঝতাম ওনাদের আবিষ্কার সফল হয়েছে। আসলে এটাতে গ্লোবাল ইম্প্যাক্টের একটি প্রভাব, এই জিনিসটা আওয়ামী লীগ বুঝতে পারছে না। আজকে আমাদের যে ঐতিহ্যবাহী ভোট, যেটা উৎসব ছিল, সেই ভোটকে আজকে তারা ধ্বংস করে দিয়েছে। আজকে মানুষের গণতান্ত্রিক আন্দোলনকে তারা আজকে শেষ করে দিয়েছে। আজকে রাজনৈতিক দলগুলির মধ্যে আজকে নানা প্রলোভনে ভাঙ্গন করে আজকে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করে দিয়েছে। আজকে দেখেন বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে আজকে নগ্ন দলীয়করণ করেছে, যার কারণে আমরা কিন্তু নানা ঘটনা আজকে সবসময় আমরা দেখতে পাই। সুতরাং সামগ্রিকভাবে আমাদের প্রতিষ্ঠানগুলিকে আওয়ামী লীগ সম্পূর্ণ নিচ্ছিন্ন করে দিয়েছে, যার কারণে আর কেউ বলবেন যে স্বপ্ন। আওয়ামী লীগ কি স্বপ্ন দেখিয়েছে? আওয়ামী লীগ স্বপ্ন দেখিয়েছে যে ভোট ছাড়া ক্ষমতায় থাকা যায়। আর এই স্বপ্ন স্মার্ট বাংলাদেশ হবে সামনে। মোশাররফ ভাই, স্মার্ট বাংলাদেশ হবে সামনে। স্মার্ট বাংলাদেশ অর্থ কি? আপনি আরেকটা ধোঁকা বাংলাদেশের মানুষের কাছে, মানে আপনার ভোট লাগবে না, মানুষের গণতান্ত্রিক অধিকার থাকবে না, রাজনৈতিক অধিকার থাকবে না, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়ে যাবে, কোনো জবাবদিহি থাকবে না। এই স্মার্ট বাংলাদেশ বাংলাদেশের মানুষের চায় না। আমি আপনার মাধ্যমে চ্যালেঞ্জ দিতে চাই আওয়ামী লীগকে, তারা যদি এই চ্যালেঞ্জ গ্রহণ করে, তাহলে বাংলাদেশে একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন দেয়, দেখে বাংলাদেশের মানুষ কার পক্ষে থাকে, আওয়ামী লীগের পক্ষে না আওয়ামী লীগ বিরোধী শক্তি বিএনপির পক্ষে থাকে। সেই ভোট দেওয়ার মতো সৎসাহস আওয়ামী লীগের নাই। সুতরাং আপনি কিভাবে মোকাবেলা বুঝবেন যে আওয়ামী লীগ একটি জনপ্রিয় রাজনৈতিক দল? বরং বর্তমানে আওয়ামী লীগের জনপ্রিয়তা শূন্যের কোঠায়। আপনি মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে যে আওয়ামী লীগের অবস্থান কোথায়। জি,
জি মোশাররফ ভাই, ধন্যবাদ আপনাকে। মাহমুদ ভাই অনেকগুলো কথা বলেছেন, এগুলোর উত্তর আপনি দেন। আমি শুধু একটা কথা একটু বলি ওনার, যে কিসের স্মার্ট বাংলাদেশ? আপনারা জনগণের ভোটের অনুভূতি নষ্ট করে দিয়েছেন। ভোট আমি দিতে জনগণ আগ্রহী হচ্ছে না, ইভেন আমি আওয়ামী লীগ যারা করে তারাও ভোট দিতে আসতে চাচ্ছে না। কি আমি বলবেন? স্মার্ট বাংলাদেশের জবাবটা একটু দিয়ে দিই। আমরা যারা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিতাম, ফর্ম সংগ্রহ করতে হতো। আমরা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিয়েছি, কিংবা জাহাঙ্গীরনগর, কিংবা রাজশাহী ইউনিভার্সিটি, কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সব জায়গাতে ফর্ম সংগ্রহ করে আমরা সশরীরে গিয়ে পরীক্ষা দিয়েছি। আজকে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু চট্টগ্রামে বসেও দিতে পারছেন, কিংবা চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের ফর্ম নেওয়ার জন্য ঢাকা থেকে সশরীরে কারো আসতে হয় না, অনলাইনের মাধ্যমে সে অ্যাপ্লাই করতে পারে। এই যে মানে মানুষের যে গতি প্রকৃতির বদল, এটা কিন্তু অস্বীকার করার মতো না। আপনি আরো একটা জিনিস, যদি ওই যে বললাম ম্যাট্রিকের রেজাল্ট হওয়ার সাথে সাথে কিন্তু তার মার্কশিট সে পাচ্ছে, এবং দেখেন সারা পৃথিবীতে যদি উন্নত হয়, সারা পৃথিবীতে যদি উন্নয়ন হয়, তাহলে বাংলাদেশে হবে না? না, অবশ্যই হবে। এটা তাহলে আপনারা এটা ক্রেডিট নিচ্ছেন কেন? সারা বাংলাদেশ পদ্মা সেতু পৃথিবীতে হচ্ছে না, আমি বলি পদ্মা সেতু তো বিএনপি অনেকবার ক্ষমতা ছিল। এই যে একটা পদক্ষেপ নেয়া, যখন বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠান না করে দেয়। মাহমুদ ভাই, এই 2-3 মাস আগের কথা বলি, যে দেশের 37% মানুষ লোন করে খাওয়া দাওয়া করছে, তাহলে পদ্মা সেতু দিয়ে কি করবে জনগণ? বলবেন? আমি পদ্মা সেতু এইটার সাথে এটা কিন্তু সম্পৃক্ত করার কিন্তু কোনো দরকারও নেই। সামগ্রিক উন্নয়নের ব্যাপার রয়েছে না? সামগ্রিক উন্নয়ন হবে না? সামগ্রিক উন্নয়নের যে হয়েছে, জোয়ার হয়েছে, এটা ফল অবশ্য মানুষ ভোগ করছে। আপনি দেখেন না, যেমন আমি যদি বলি, আমার পরিবারের একজন সদস্য পড়তো কিন্তু খুলনা ইউনিভার্সিটি, আমরা কিন্তু আতঙ্কে থাকতাম সে কিভাবে বাড়িতে আসবে, সে কিভাবে আবার যাবে। কিন্তু আজকে দেখেন, একটা সেতুর কারণে সমস্ত কিছু আমাদের একদম টেনশন ফ্রি লাইফ করছে, এবং সে কিন্তু অবাধে যাতায়াত করছে। এই যে একটা যোগাযোগের বিপ্লব, এটার সাথে ওই যে 37%, আমি জানি না কোথায় আপনি পেয়েছেন, মানুষ পত্রিকা সংবাদ এসেছে লোন করে খাওয়া দাওয়া করছেন। আমি বলি শুনেন, মানুষের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের কোথাও কোথাও একটু কষ্ট হচ্ছে, এবং অস্বাভাবিক কিছু জীবনযাপন করতে মানুষ হচ্ছে, এটা অস্বীকার করার মতো না। কারণ আমরা তো আর বিএনপির মতো মিথ্যে বলতে পারবো না। কিন্তু একটা জিনিস কি জানেন, মানুষের যে স্বাভাবিক খাদ্যের যে যোগানটা আছে, সেটা কিন্তু একদম ওই প্রক্রিয়া কোথাও ব্যাহত হচ্ছে না, এবং কোন একটা মানুষ কোথাও বলতে পারবে না অভুক্ত আছে। এমনকি করোনা মহামারীর সময় বঙ্গবন্ধু কন্যা শুধু একটা কথা বলেছেন, বাংলাদেশের কোনো মানুষ যেন না খেয়ে কোথাও না থাকে, উনি সেই চেষ্টাটা করেছেন। মানুষের ঘরে ঘরে গিয়ে আমরা খাবার পৌঁছে দিয়েছি সেদিন। এই যে একটা মানুষের প্রতি যে একটা বলছি কমিটমেন্ট, সেদিন আওয়ামী লীগ রক্ষা করেছেন। আর মোশাররফ একটা কথা বলেছেন, দল ভাঙ্গনের যে বিষয়, এটা আওয়ামী লীগ চেষ্টা করে। আমি একটু বলি, এক মুঠো রাজাকার, এক চিমটি মুক্তিযুদ্ধ দল গঠনের ইতিহাস কিন্তু বিএনপির রয়েছে। বিএনপি যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি এইভাবেই দল গঠন করেছেন। তিনি সমস্ত এই বিষয়ে একটি প্রশ্ন আসছে, যে আওয়ামী লীগের সাথে যারা সমচিন্তার আছে, একটা শক্তিশালী দলের নাম বলেন তো। বাংলাদেশ জাতীয় পার্টি বা বামের যে কোনো একটা শক্তিশালী দলের নাম বলেন, যারা আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে শক্তিশালী। এখন যেমন বিএনপি একবারও ক্ষমতা আসতে পারেনি, এই জন্য তো আওয়ামী লীগ আর দায়ী থাকবে না। এই জন্য বিএনপি একটা দল নিজেদেরকে গুছিয়ে একটা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, শুধুমাত্র নেতৃত্ব সংগঠিত, আওয়ামী লীগ দায়ী না। জাতীয় পার্টি বিকশিত করতে পারছে না, এটা আওয়ামী লীগ দায়ী না। এখন যদি মনে করেন আজকে কংগ্রেসের মতো একটা দল মোদির সাথে পেরে উঠতে পারছে না, এটা তার মোদি দায়ী না, কিংবা তার বিজেপি দায়ী না। এটা হলো তাদের নিজস্ব পলিসি অবশ্যই দায়ী। জাতীয় পার্টি বিকশিত হতে পারে নাই, আমি যদি বলি জাসদ বিকশিত হতে পারে নাই, সমাজতান্ত্রিক পার্টি যদি বলি, বাম ঘরানার যে সমস্ত রাজনৈতিক দল আছে, তাদের নিজস্ব ব্যাপার। পিপল পালস বুঝেই তো রাজনীতিটা করতে হবে, যার কারণে আমি মনে করি তার বিচ্ছিন্ন হয়ে পড়েছে আজকে। বিএনপিও সেম। আপনি দেখেন, এতগুলো নির্বাচন যাচ্ছে, 20 উপজেলা নির্বাচন, তাদের তৃণমূল নেতা কর্মী ঠিকই অংশগ্রহণ করছে, 197 জনকে বহিষ্কার করে দিয়েছেন, এবং এই তালিকা আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হবে বিএনপির। কিন্তু তাদের যে, এবং আমি তো মনে করি 7 জানুয়ারির নির্বাচনের আগে বিএনপি সারা বাংলাদেশে সমাবেশ করে তাদের নেতা কর্মী উজ্জীবিত করেছেন, নির্বাচন প্রস্তুত করেছেন। কিন্তু পাশাপাশি আপনি দেখেন, তারা কিন্তু নির্বাচনে না এসে ভিতরে যে নির্বাচন অংশগ্রহণ করার একটা যে অভিপ্রায়, সেটা কিন্তু তাদের মধ্যে রয়ে গেছে, যার কারণে দেখেন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অসংখ্য নেতা কর্মী অংশগ্রহণ করছেন, এবং তারা কিন্তু দেখে দেখে সেখান থেকে কিন্তু বহিষ্কারও করছেন। আবার দেখেন, যখন জিতে চলে, অলরেডি কিন্তু 7 জন জিতেছে, ইসলামী শাসনতান্ত্রিক আন্দোলনের একজন জিতেছে, যখন জিতে চলে আসবে তখন তারা বলবে যে ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। এগুলো কিন্তু বিএনপির নতুন কিছু নেই। তো যার কারণে আমি বলবো, কোনো শক্তিশালী দল তৈরি হচ্ছে না, এই জন্য তো আওয়ামী লীগ দায়ী না, এটা তাদের নিজস্ব পলিসির দরকার। আপনি দেখেন, 21 আগস্টে গ্রেনেড হামলার মাধ্যমে আমাদেরকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে, 15 আগস্টে এমন ভাবে আমাদেরকে শেষ করে দেওয়া হয়েছে, বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু পরিবারের 18 জন সদস্যকে হত্যা করা হয়েছে। আপনি দেখেন, সেই 81 সনের 17 মে বঙ্গবন্ধু কোন আসার পর আমাদের যে ভাত এবং ভোটের যে অধিকার জন্য আমরা যে প্রাণান্ত চেষ্টা, তিনি আজকে একটা দলকে টানা চতুর্থবারের মতো আবার ক্ষমতায় এসেছেন, এবং জনগণ সাথে আছে বলে তিনি সমস্ত কিছুকে উতরে আছে ক্ষমতায় থাকতে পেরেছেন। জনগণ ছাড়া কোনো সরকার কখনো টিকে থাকতে পারে না। জি।
যে অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। আশা করি সামনেও আপনাদেরকে আমাদের এই অনুষ্ঠানে অর্থাৎ সাম্প্রতিক সমীকরণে পাবো, আপনাদের মূল্যবান মতামত আমরা নিতে পারবো। অনেক ভালো থাকবেন আপনারা দুজন। প্রিয় দর্শক, সাম্প্রতিক সমীকরণ আজকে শেষ করছি, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বিজয় টিভির সঙ্গে থাকুন।